Assalamu alaikum dear viewers, welcome back to Sheikh English Net YouTube channel. This is Sheikh Asaduzzaman, lecturer in English with you. তো রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে আমাদের অনেক রুলস পড়তে হয়। এই গাদা গাদা রুলস পড়ে কিন্তু পরীক্ষার হলে অনেকেই সাদা সাদা খাতা জমা দিয়ে রেখে আসেন এবং এই রুল পড়ে ভুল করাটা খুবই স্বাভাবিক হয়ে যায় অনেকের কাছে। হাজার হাজার শত শত রুলস পড়ার পরেও কিন্তু রাইট ফর্মস অফ ভার্ব লিখতে যে রং ফর্ম অফ ভার্ব লেখেন অনেকেই। সেজন্য কিভাবে এই রাইট ফর্মস অফ ভার্বের উপরে আপনি সিস্টেমেটিক্যালি কিভাবে কি জানলে আপনি রাইট ফর্মস অফ ভার্ব ভালোভাবে আয়ত্ত করতে পারবেন, এই সম্পর্কে কিছু শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকুন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলের সঙ্গে ইংরেজি শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। ওকে, লেটস গেট স্টার্টেড। রাইট ফর্মস অফ ভার্ব বলতে সাধারণত ভার্বের সঠিক ফর্মগুলিকে বোঝায়। ডিফারেন্ট ফর্মস অফ ভার্ব অর্থাৎ ভার্বের বিভিন্ন ফর্ম রয়েছে। এই বিভিন্ন ফর্মগুলিকে আমরা সাংকেতিক নাম দিব, যেমন V1 এটাকে প্রেজেন্ট ফর্ম, V2 হলো পাস্ট ফর্ম, V3 পাস্ট পার্টিসিপল ফর্ম, V4 প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম এবং V5 ভার্ব 5 হলো ইনফিনিটিভ ফর্ম। এখানে একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝার সুবিধার জন্য দিয়েছি। গো V1, ওয়েন্ট V2, গন V3, গোয়িং V4 এবং টু গো V5। অর্থাৎ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিলে সেটাকে ইনফিনিটিভ ফর্ম বলা হয়। ভার্বের এই রূপগুলি কোথায়, কখন, কোনটা, কেন বসে, এই প্রশ্নগুলির উত্তর দিতে পারলেই কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব হবে। আর যদি এই প্রশ্নগুলির উত্তর আপনি ঠিক মতো না দিতে পারেন তাহলে সেটা কিন্তু রং ফর্ম অফ ভার্ব হয়ে যাবে। আর এই উত্তরগুলো খুঁজতে হলে আমাদেরকে যে বিষয়গুলো জানতেই হবে, অর্থাৎ রাইট ফর্মস অফ ভার্বকে সঠিকভাবে জানতে হলে আমাদের প্রথমে যে বিষয়গুলো জানতে হবে সেটা হলো সাবজেক্ট। যেহেতু এই ভার্বগুলো সাধারণত সাবজেক্টের পরে বা আগে বসে, সাবজেক্টকে কেন্দ্র করে, তাই আমাদের সাবজেক্ট যেহেতু নাউন বা প্রোনাউন ছাড়া সাবজেক্ট হয় না, তাই আমাদের নাউন প্রোনাউন সম্পর্কে জানতে হবে। নাউনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। নাউনের পজিশন ফাংশন দেওয়া রয়েছে। এবং 2 নম্বর ভার্বের ক্লাসিফিকেশন এবং কনজুগেশন ও অফ ভার্ব পড়তে হবে এবং জানতে হবে। তো ভার্বের ক্লাসিফিকেশন চ্যানেলে দেওয়া রয়েছে, এর ভিডিও রয়েছে কয়েকটি, এবং কনজুগেশন অফ ভার্ব আপনারা যে কোনো গ্রামার বই থেকে পড়ে নিতে পারেন। টেন্স সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে, যে ভিডিওটা খুব শর্টকাটে টেন্স শেখার পদ্ধতি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। ভয়েস চেঞ্জ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, এই ভয়েস চেঞ্জের ভিডিও রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্ব হলে সেই সাবজেক্ট কীরকম হলে ভার্ব কীরকম হবে, এগুলো আমাদেরকে জানতে হবে। এটার নাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আলাদা একটা গ্রামার চ্যাপ্টার রয়েছে, এটা দেখে নিতে পারেন এবং খুব শীঘ্রই আমি এটা আপলোড করতে যাচ্ছি। প্রিপোজিশন সম্পর্কে ধারণা থাকতে হবে, অর্থাৎ কোনগুলো প্রিপোজিশন এবং প্রিপোজিশনের পরে ভার্ব কীরকম বসে সেটা আমাদের জানতে হবে। তো আমরা এই বিষয়গুলো যদি বেসিক বিষয়গুলো জানি তাহলে আমাদের রাইট ফর্মস অফ ভার্বের 80% কমপ্লিট হয়ে যাবে। এরপরে কিছু টিপস রয়েছে, কিছু শর্টকাটস, কিছু রুলস রয়েছে, যেগুলো আমাদেরকে খুব সহজে যদি আমরা সেটা জানতে পারি তাহলে কিন্তু আমাদের রাইট ফর্মস অফ ভার্বে ভালো নাম্বার পাওয়া খুব সহজ হয়ে যাবে। এখন আমরা সেই শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব। এই শর্টকাট টিপস এবং ট্রিক্স হলো 10টি রুলস। এই 10টি রুলসের ভিতর থেকেই বেশিরভাগ পরীক্ষায় প্রশ্নগুলো এসে থাকে, তাই আমরা খুব মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে কিন্তু এই 10টি রুলস আমরা আয়ত্ত করব। খুব সুন্দরভাবে এখানে আমি সাজিয়ে লিখেছি, সো এগুলো আমাদেরকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে। শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স। এখন এই শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কি? নাম্বার 1, সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্ব কোনগুলো আমাদের জানতে হবে। যে সিঙ্গুলার ভার্বস হলো এম, ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ এবং ভার্বের V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে এস বা ইএস এই ফর্মগুলি থাকলে সেগুলোকে আমরা সিঙ্গুলার ভার্ব বলবো। এবং প্লুরাল ভার্ব হলো আর, ওয়্যার, হ্যাভ,
এবং V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, যার সঙ্গে কোনো এস বা ইএস থাকবে না। তো এই সিঙ্গুলার ভার্বস এবং প্লুরাল ভার্বস কোথায় বসে? রুলটা হলো সিঙ্গুলার সাবজেক্টে পরে সিঙ্গুলার ভার্ব বসবে এবং প্লুরাল সাবজেক্টে পরে প্লুরাল ভার্ব বসবে। যেমন হি ইজ গোয়িং, হি হ্যাজ গন, হি গোজ, এই তিনটা সেন্টেন্সের মধ্যে হি সিঙ্গুলার সাবজেক্ট, এজন্য ইজ সিঙ্গুলার ভার্ব, হ্যাজ সিঙ্গুলার ভার্ব এবং গোজ সিঙ্গুলার ভার্ব। এখানে তিনটা টেন্সে দেওয়া আছে। টেন্স সম্পর্কে আমি আলোচনা করতে চাই না। পরের দুইটা এক্সাম্পলের মধ্যে দে আর গোয়িং, দে গো। তো দে প্লুরাল, দে অর্থ তারা, অনেকজন, এই জন্য সাবজেক্টটা প্লুরাল। এই কারণে দে এর পরে আর প্লুরাল ভার্ব এবং দে এর পরে গো প্লুরাল ভার্ব বসেছে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখতে হবে খুব সুন্দর করে। এরপরে 2 নম্বর টিপসটা হলো সেন্টেন্সটা অ্যাক্টিভ না প্যাসিভ, এটা খুব ভালোভাবে দেখতে হবে। যদি অ্যাক্টিভ হয় তাহলে টু বি ভার্বের পরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে অর্থাৎ V4 হবে। আর যদি প্যাসিভ হয় তাহলে টু বি ভার্বের পরে ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল হবে। এখানে আমি এক্সাম্পল হিসেবে ইটিং এবং ইটেন লিখেছি। এক্সাম্পল যদি দেখি হি ইজ ইট আ ম্যাঙ্গো, এই ইট ভার্বটা কেমন হবে? এটা ডিপেন্ড করবে ইট ভার্বের কাজ সাবজেক্ট হি করছে কিনা। যেহেতু আম খাওয়ার কাজটি সাবজেক্ট হি করতে পারে, এজন্য ইজ থাকার কারণে, বি ভার্ব থাকার কারণে ইট ভার্বটা কিন্তু আইএনজি যুক্ত হবে অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স হবে। হি ইজ ইটিং আ ম্যাঙ্গো। দ্য ম্যাঙ্গো ইজ ইট বাই হিম, এখানে ইট ভার্বের কাজ সাবজেক্ট দ্য ম্যাঙ্গো কিন্তু করতে পারে না, কারণ ম্যাঙ্গো আম তো খেতে পারে না নিজে, আমকে খাওয়া হয় বাই হিম তার দ্বারা। এজন্য ইজ বি ভার্বের পরে ইটটা হবে পাস্ট পার্টিসিপল 3 নম্বর ফর্ম। দ্য ম্যাঙ্গো ইজ ইটেন বাই হিম। আরেকটা দুইটা এক্সাম্পল দেখি। পিপল আর স্পিকিং ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, এখানে স্পিকিংয়ের কাজ কিন্তু পিপল করতে পারে, এজন্য এটা স্পিকিং হবে আর টু বি ভার্ব, এরপরে আইএনজি যুক্ত ভার্ব হলো। এবং লাস্ট যে এক্সাম্পলটা ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ স্পোকেন ইংলিশ সাবজেক্ট নিজে করতে পারে না, এই কারণে এটা ইজ স্পোকেন ভার্ব 3 হলো। 3 নম্বর টিপসটা হলো ডু ডাজ ডিড যদি থাকে সেন্টেন্সের মধ্যে তাহলে অবশ্যই এরপরে ভার্বের 1 নম্বর ফর্ম হবে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন গো, হি ডাজ নট গো টু স্কুল, উই ডু নট গো টু স্কুল, দে ডিড নট গো টু স্কুল। ডু ডাজ যাই থাকুক না কেন এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। 4 নম্বর রুলটা কিন্তু একেবারে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে শিখেছি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড বা হ্যাভিং এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম হয়। যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এক্ষেত্রে সাধারণত সেন্টেন্সের মধ্যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, লেটলি, ফর্মারলি, ইয়েট এই শব্দগুলো উল্লেখ থাকে। 5 নম্বর যে টিপসটি সেটা হলো মোডাল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে সব সময়। মোডাল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যেমন উই মাস্ট লার্ন ইংলিশ, উই শুড ট্রাই আওয়ার বেস্ট। এখানে মাস্ট, শুড, ক্যান, কুড, উইল, উড এগুলো হলো মোডাল ভার্ব, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এবং প্যাসিভ হলে মোডাল ভার্বের পরে বি বসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এই 6 নম্বর রুলটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটি রুল, কারণ এই রুল থেকেই প্রত্যেকটা পরীক্ষায় মানে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে, বিশেষ করে রাইট ফর্মস অফ ভার্বের প্রশ্নের মধ্যে এই রুল থেকে একটা বা একটার বেশি প্রশ্ন থাকে। অতএব এই রুলটা একেবারে ঠুটস্থ করে ফেলতে হবে। যদি সেন্টেন্সের মধ্যে এই ভার্বগুলো বা এই যে ফ্রেজগুলো রয়েছে এর মধ্যে থেকে কোনোটা থাকলে তারপরে যদি কোনো ভার্ব থাকে তাহলে তার সঙ্গে আইএনজি যোগ হবে। সেই ভার্বগুলো খুব মনোযোগ সহকারে পড়ে মুখস্থ রাখতে হবে। স্টার্ট, স্টপ, বিগিন, ফিনিশ, এনজয়, মাইন্ড, আর্থ, লাভ, লাইক, হেট, উইথ আ ভিউ টু যার অর্থ হলো উদ্দেশ্যে, লুক ফরওয়ার্ড টু প্রতীক্ষায় থাকা, বি বা গেট ইউজ টু, বি বলতে অ্যাম, ইজ আর ওয়াজ আর, ইউজ টু যার অর্থ হলো অভ্যস্ত হওয়া। এবং সকল প্রিপোজিশনের পর ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয় অর্থাৎ V4 হয়। এক্সাম্পল যদি বলি স্টার্ট রাইটিং, স্টার্টের পরে রাইট ভার্বটা যদি ব্র্যাকেটের মধ্যে থাকে তাহলে রাইটিং করতে হবে। স্টপ রানিং, হি ইজ ইউজ টু টেকিং টি।
কিন্তু শুধুমাত্র ইউজ টু থাকলে কিন্তু তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন আই ইউজ টু প্লে ক্রিকেট ইন মাই চাইল্ডহুড, কারণ ইউজ টু হলো মোডাল ভার্ব, আর বি ইউজ টু এটা ফ্রেজাল ভার্ব, এটা কিন্তু একটা ফ্রেজ, এরপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো এর আগে যদি প্রেজেন্ট থাকে তাহলে পরে হবে পাস্ট ইনডেফিনিট, কিন্তু সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো এর পূর্বে আগে যদি পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে পরের সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেমন ইট ইজ লং সিন্স আই মেট ইউ, ইট ইজ লং, ইজ এটা প্রেজেন্ট ফর্ম, সিন্স এর আগে প্রেজেন্ট রয়েছে তাই আই মেট ইউ, মেটটা পাস্ট ফর্ম। হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, স্পিক্স প্রেজেন্ট ফর্ম তাই নিউটা পাস্ট ইনডেফিনিট, কিন্তু হি স্পোক অ্যাজ দো হি হ্যাড নোন এভরিথিং, এখানে অ্যাজ দো এর পূর্বে স্পোক পাস্ট ফর্ম, পাস্ট ইনডেফিনিট টেন্স রয়েছে তাই পরের অংশ হ্যাড নোন পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। যদিও এই 8 নম্বর রুলটি আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে শিখে এসেছি, তারপরেও এখানে আবার উল্লেখ করেছি কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা থেকে প্রায় প্রশ্ন আসে। সেটা হলো বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট, বাকিটা পাস্ট ইনডেফিনিট। যেমন আই হ্যাড কাম ইন বিফোর হি ওয়েন্ট অ্যাওয়ে, আই হ্যাড কাম ইন বিফোরের পূর্বে হ্যাড কাম এটা পাস্ট পারফেক্ট এবং হি ওয়েন্ট অ্যাওয়ে এটা পাস্ট ইনডেফিনিট। আই কেম আফটার হি হ্যাড গন অ্যাওয়ে, আমি এসেছিলাম তার চলে যাওয়ার পর, এখানে আফটারের পর হ্যাড গন পাস্ট পারফেক্ট কিন্তু তার পূর্বে হলো পাস্ট ইনডেফিনিট। তাই রুলটা হলো বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট, বাকিটা পাস্ট ইনডেফিনিট। এভাবে আমরা মনে রাখবো, তাহলে আমাদের কনফিউশন থাকবে না আর। এই 9 নম্বর রুলটাও খুব কমন পাওয়া যায়, অর্থাৎ ওয়াইলের পরে যদি সরাসরি ভার্ব থাকে তাহলে সেটা ভার্ব 4 হবে, V4 হবে, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকবে। যেমন ওয়াইল ওয়াক ইন দ্য গার্ডেন আই স আ প্যারট, এখানে ওয়াইলের পরেই কিন্তু ওয়াক রয়েছে, সুতরাং নিয়ম অনুযায়ী ওয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন, বাগানে হাঁটার সময় আই স আ প্যারট, আমি একটা তোতা পাখি দেখলাম। কিন্তু ওয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে কিন্তু তার পরের অংশটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন ওয়াইল আইটা সাবজেক্ট, এই জন্য ওয়াক শব্দটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়াকিং হবে। ওয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন আই স আ প্যারট, বাগানে যখন আমি হাঁটছিলাম তখন আমি একটা তোতা পাখি দেখলাম। তো মনে রাখতে হবে ওয়াইলের পরে ডাইরেক্ট ভার্ব থাকলে আইএনজি যুক্ত হবে, কিন্তু ওয়াইলের পরেই যদি সাবজেক্ট থাকে তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, অর্থাৎ একটা বি ভার্ব আন। লাস্ট রুল, এই রুলটা দিয়েই আজকের ভিডিও শেষ করব। সেটা হলো ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার হ্যাবিট, যদি আসে তাহলে চেঞ্জটা কেমন হবে, হবে হলো ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার হ্যাবিট, বা আই উইশ আই বি আ চাইল্ড এগেইন, আই উইশ আই ওয়্যার আ চাইল্ড এগেইন। এখানে বিষয়টা হলো আয়ের পরে কেন ওয়্যার হলো, তো নিয়মটা হলো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি এই জাতীয় শব্দ বা শব্দগুচ্ছ যদি থাকে তাহলে তার পরের সেন্টেন্সটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কিন্তু যদি বি ভার্ব থাকে তাহলে সেখানে বি এর জায়গায় অলওয়েজ ওয়্যার থাকবে, কারণ এগুলো হলো আনরিয়েল পাস্ট বলা হয়, অবাস্তব অতীত, কল্পনার জিনিস, এই জন্য এখানে সাধারণত ওয়াজ হবে না, হবে ওয়্যার বি ভার্ব। তো এই রুলসগুলো যদি আমরা খুব ভালোভাবে মনে রাখতে পারি, এই ট্রিক্সগুলো যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু আমাদের এই কমন রুলসের মধ্যে থেকে আমাদের পরীক্ষায় যে প্রশ্নটা আসবে তার মধ্যেই এই রুলসগুলো থেকে থাকবে। তাই আমাদের এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে। যারা টেনে দেখেছেন তাদেরকে আবারও বলছে আপনারা খুব মনোযোগ সহকারে দেখেন, নোট করেন এবং প্র্যাকটিস করেন, বেশি বেশি এক্সারসাইজ করেন, তাহলে আপনারা অবশ্যই রাইট ফর্মস অফ ভার্বে পাশে পাস পাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।